1987 সালের আগে বা পরে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন, পরে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, যদি তাদের কাছে ভোটার কার্ড থেকে থাকে, তাহলে সেই ভোটার কার্ডের নতুন একটা আপডেট এসছে, যেটা অলরেডি আপনারা শুনেছেন, যে জন্ম তারিখ বা জন্মস্থান এই দুটো প্রমাণ করতে হবে। জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণ করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে 11টি ডকুমেন্টস এর কথা বলেছে। আর বলেছে ওই 11টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে, তাহলে আগামী দিনে ভোটার তালিকায় আপনার নাম থাকবে, অথবা কিন্তু আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। তো সেই 11টি ডকুমেন্টস কি কি, এটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব, একদম সম্পূর্ণ বাংলায়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইনি কিন্তু বিহার রাজ্যের জন্য বর্তমানে যে নির্দেশিকাটি জারি করা হয়েছে, এটা কিন্তু বিহার রাজ্যের জন্য। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইনি কিন্তু শুধুমাত্র বিহারের জন্য নয়, ইনি সারা ভারতবর্ষের জন্য। আগামী দিনে যে পশ্চিমবঙ্গের জন্য এই নির্দেশিকা জারি করবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার জন্য আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে, এবং এই ডকুমেন্টসগুলোর মধ্যে যেটি আপনার কাছে আছে সেই ডকুমেন্টসটি আপনাকে রেডি রাখতে হবে। তো চলুন আমি আপনাদেরকে সেই 11টি ডকুমেন্টস এর মধ্যে কোনটা আপনার কাছে আছে বা কোনটা আপনার কাছে থাকতে পারে, একদম পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে দেবো এবং জানিয়েও দেবো। কোনো সমস্যা হলে ভিডিও শেষে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। চলুন তাহলে শুরু করি এই ভিডিওটি। যদি আমরা ভোটার্স পোর্টালে আসি, মানে যে পোর্টাল থেকে ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করা হয়, তাহলে দেখতে পারবেন এখানে একটা বিহার রাজ্যের জন্য এনুমারেশন ফর্ম দিচ্ছে। তার একটা ইংলিশে দিচ্ছে, একটা হিন্দিতে দিচ্ছে। তো এই ইংলিশ ফর্মটাই আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলাতে দেখাবো এবং বুঝিয়ে দেব। দেখুন, বিহার রাজ্যের জন্য বর্তমানে এই ফর্মটাই কিন্তু ফিল আপ করা হচ্ছে। এটা এখনো অনলাইনে দেয়নি, খুব শীঘ্রই অনলাইনে দিয়ে দেবে। তো প্রথমে কিন্তু আছে নাম, ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, আপনার ঠিকানা দিতে হবে, ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে এখানে আপনার জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম এবং স্বামী অথবা স্ত্রীর নাম, স্পাউস নেম। তার নিচে আছে ডিক্লারেশন। এই যে ডিক্লারেশনটা, এইটা আমি সম্পূর্ণ বাংলাতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বলছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে, 1 নম্বর পয়েন্টে বলছে আমার বয়স 18 বছরের বেশি, উপরোক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক। তো এই যে আপনি ভারতের নাগরিক এবং আপনার বয়স 18 বছরের বেশি, তার জন্য 4-5টা পয়েন্ট কিন্তু ওরা দিয়েছে, তার মধ্যে যে কোনো একটিতে টিক দিতে হবে। প্রথম পয়েন্টটা বলছে, আমি 1/7/1987 সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছি। তো আপনার জন্ম যদি 1/7/1987 সালের আগে হয়, তাহলে আপনাকে কি ডকুমেন্টস দিতে হবে? বলছে নিচে দেওয়া তালিকা থেকে নিম্নের জন্য যে কোনো নথি প্রদান করুন যা জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে। তো নিচে দেওয়া নথি কি আছে সেটা আমি পরের প্যারায় আসছি। এরপরে 2 নম্বর বলছে, আমি 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছি। মানে যদি আপনার জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে হয়, তাহলে আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে, তাহলে আপনাকে কি প্রমাণ দিতে হবে? বলছে নিচে দেওয়া তালিকা থেকে নিজের জন্য যে কোনো নথি প্রদান করুন বা জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে। আর একটা, জন্ম তারিখ অথবা জন্ম নির্ধারণ করে পিতা বা মাতার জন্য যে কোনো নথি প্রদান করুন। মানে যদি আপনার জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে হয়, তাহলে আপনাকে যেমন আপনার নিজের জন্মস্থান বা জন্ম তারিখ প্রমাণ করতে হবে, তার পাশাপাশি আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের জন্ম তারিখ বা জন্মস্থান কিন্তু প্রমাণ করতে হবে। এরপর বলছে, আমি 2/12/2004 সালের পরে ভারতে জন্মগ্রহণ করেছি। যদি আপনার জন্ম 2/12/2004 সালের পরে হয় এবং আপনার কাছে ভোটার কার্ড থেকে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? নিচে দেওয়া তালিকা থেকে নিজের জন্য যে কোনো নথি প্রদান করতে হবে, মানে জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণের জন্য। তার পাশাপাশি আপনার বাবার জন্য জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণের জন্য কোনো একটা নথি প্রদান করতে হবে। মায়ের জন্য নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণের জন্য যে কোনো নথি প্রদান করতে হবে। ওপরের পয়েন্টটা একটু খেয়াল করুন, যাদের ছিল 1/7/1987 থেকে 2/12/2004,
তাদের কিন্তু বাবা অথবা মায়ের যে কোনো একজনের নথি প্রদান করতে হবে। কিন্তু যদি আপনার জন্ম 2/12/2004 সালের পরে হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাবা এবং মা দুজনারই কিন্তু জন্মস্থানের জন্য আর জন্ম তারিখের জন্য নথি প্রদান করতে হবে। এরপর বলছে যদি কোনো পিতামাতা ভারতীয় না হন, তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি কপি প্রদান করতে হবে। এরপরে বলছে আমি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছি, বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণ সংযুক্ত করুন। যদি আপনার জন্ম হয় ভারতের বাইরে এবং পরে আপনি ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, তাহলে আপনার যে বিদেশের ভারতীয় কর্তৃক জারি করা জন্ম নিবন্ধন মানে আপনার বার্থ সার্টিফিকেট আছে, যেটা আপনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেইখানকার বার্থ সার্টিফিকেট দিলেও কিন্তু আপনার হয়ে যাবে। এরপরে বলছে আমি নিবন্ধন বা প্রাকৃতিককরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সংযুক্ত করতে হবে। তাহলে যদি আপনার বয়স 18 বছরের বেশি হয় এবং আপনার কাছে ভোটার কার্ড থেকে থাকে, তাহলে স্টেপ বাই স্টেপ যে পয়েন্টগুলো আমি বললাম এর মধ্যে যেটি আপনার জন্য প্রযোজ্য হবে আপনাকে সেটিতে টিক চিহ্ন দিতে হবে। এরপর আমি আপনি যে ঘোষণা করছেন তার 2 নম্বর পয়েন্টে যাব। 2 নম্বরে বলছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি। 3 নম্বর, আমি ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা, সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নেই। 4 নম্বর বলছে আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরিউক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যা আমি জানি বা বিশ্বাস করি মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না, তার জনপ্রতিনিধিত্ব আইন 1950 এর ধারা 31-এর অধীন 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয়। তো যদি আপনি যে ডিক্লারেশনটা দিচ্ছেন সেটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনার 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে। এরপর বলছে ঘোষণার সমর্থনে জমা দিতে হবে এমন নথির নির্দেশক, মানে যে 11টা ডকুমেন্টস এর কথা বলছে সেই 11টা ডকুমেন্টস। তো সেই 11টা ডকুমেন্টস এর মধ্যে কি কি আছে? প্রথমে আছে দেখুন, যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা পিএসইউ, পিএসইউটা হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, মানে যারা পাবলিক সেক্টর আন্ডারটেকিংস বলতে কি বলবো, যারা মানে কোম্পানিতে কাজ করে এবং সেই কোম্পানিটা গভর্নমেন্ট আন্ডারটেকিং, ঠিক আছে, এইরকম কোম্পানিতে যারা কাজ করে এবং যারা পেনশন পায়, সরকারি পেনশন পায়, সেই পেনশনের যদি পিপিও থাকে মানে পেনশন পেমেন্ট অর্ডার থাকে, তাহলে পরেও কিন্তু সেই ডকুমেন্টসটা দিলেও হবে। 2 নম্বরে বলছে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক 1/7/1987 সালের পূর্বে মানে আগে ভারতে জারি করা যে কোনো পরিচয় বা শংসাপত্র বা নথিপত্র থাকলেও কিন্তু হবে। 3 নম্বর, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম সার্টিফিকেট, যদি বার্থ সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রেও হবে, পাসপোর্ট থাকলেও হবে, স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাতেও হবে। উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, মানে যদি স্থায়ী বসবাসের শংসাপত্র মানে ডোমিসাইল সার্টিফিকেট যদি থাকে, যেটা গভর্নমেন্ট থেকে ইস্যু করা, সেটা থাকলেও হবে। বন অধিকার শংসাপত্র মানে হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে সেটাতেও হবে। ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট যদি কারো কাছে থাকে সেই ক্ষেত্রেও হবে। এরপর 9 নম্বরে বলছি জাতীয় নাগরিক নিবন্ধন বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, সেটা যেখানকারই হোক না কেন সেটা থাকলেও হবে। 10 নম্বর, রাজ্য, স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন, মানে একটা ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকে সেটা থাকলেও হবে। এরপর 11 নম্বর বলছে সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি, বাড়ি বরাদ্দ শংসাপত্র, মানে যদি আপনাদের কাছে জমির দলিল থাকে, পাট্টা, পর্চা এইগুলো যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই কাগজটি দেখাতে পারবেন। তো এই হলো 11টি ডকুমেন্টস। এই 11টি ডকুমেন্টস এর মধ্যে যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ফর্মটা বা ডিক্লারেশনটা আমি কিন্তু আপনাদেরকে বাংলাতে চেষ্টা করলাম ভালোভাবে বুঝিয়ে দেওয়ার।
এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কোথায় বুঝতে পারলেন না সেটা কমেন্ট করবেন। আর এই ব্যাপারটা নিয়ে অতটাও চিন্তা করবেন না। প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝতে পারছি অনেকটা বেশি চিন্তা করছে ব্যাপারটা নিয়ে। এটা বিহারের জন্য চলছে, পশ্চিমবঙ্গের জন্য নয়। পশ্চিমবঙ্গের জন্য যখন আসবে তখন দেখা যাবে। এখন আপাতত এইটুকুনি জেনে রাখুন যে এই ডকুমেন্টসগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা আপনারা প্রস্তুত রাখুন। বা আর একটা জিনিস, অনেকের ক্ষেত্রে দেখবেন বার্থ সার্টিফিকেট নেই। তো বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে পরে কিন্তু আপনাদের যে পঞ্চায়েত এলাকায় বাড়ি বা আপনার জন্ম যেখানে হয়েছে, ধরুন কোন একটি হসপিটালে আপনার জন্ম হয়েছে, তো সেই হসপিটালটা কোন গ্রাম পঞ্চায়েত বা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা আগে জানবেন। জানার পরে সেই মিউনিসিপ্যালিটি বা হসপিটালে গিয়ে একটা নন অ্যাভেলিটি সার্টিফিকেট, ওটাকে বলে NABC, নন অ্যাভেলিটি অফ বার্থ সার্টিফিকেট, এই একটা কাগজ সংগ্রহ করে নিয়ে আসবেন। এটা কিন্তু বার্থ সার্টিফিকেটের মতনই কাগজ। মানে সেই গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যাই হোক না কেন, সেইখানে আপনার রেকর্ড যদি থাকে তাহলে পরে কিন্তু আপনি খুব সহজেই ডিলে বার্থ সার্টিফিকেটটিও বের করতে পারবেন। তো আগে আপনি নন অ্যাবিলিটি বার্থ সার্টিফিকেটটা বের করুন, তারপর ডিলে বার্থ সার্টিফিকেটটা পারলে বের করে নেবেন। ডিলে বার্থ সার্টিফিকেট কিভাবে বার করবেন তার একটি ভিডিও খুব সুন্দরভাবে আমার চ্যানেলে দেওয়া আছে, খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি দেখবেন, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন বা ফেসবুক মেসেঞ্জারে এসেও কিন্তু আমাকে SMS করতে পারেন। আমি টাইম মতন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি অনেক বড় করে ফেলেছি, তবে বোঝাতে গেলে একটু বড় করতেই হবে। আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।